হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। চলে আসলাম জিওগ্রাফির আরেকটা বিষয় নিয়ে। এর আগে পরিবহন ব্যবস্থার কিছু কিছু জিনিস আলোচনা করেছিলাম, পরিবহন ব্যবস্থার গুরুত্ব কী, প্লাস পরিবহন ব্যবস্থা কয় প্রকার, কী কী যাবতীয় ব্যাপারে কিন্তু এর আগের ক্লাসে আলোচনা হয়েছে। আর আজকে চলে আসলাম যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি নিয়ে, এবং আরও কী কী পরিবহন ব্যবস্থা আছে, এক কথায় পরিবহনের কী কী আর মাধ্যম আছে, সমস্ত কিছু কিন্তু এই ক্লাসের মাধ্যমে আলোচনা হবে। খুব সংক্ষিপ্ত একটা ক্লাস, সবাই বোঝার চেষ্টা করো ভালো করে। দেখো, আগে জেনে নিই এই পরিবহন ব্যবস্থা আর যোগাযোগ ব্যবস্থা এটা কি অ্যাকচুয়াল। দেখো, আমি আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে যে পরিবহন ব্যবস্থা মানে কোনটা। একজন ব্যক্তি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কোনো কাজ সম্পাদন করে, কিংবা কোনো মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে থাকে অবস্থায়, তখন সেটাকে আমরা বলে থাকি পরিবহন ব্যবস্থা, তাই তো? তাহলে আমরা কোনো একটা সম্পদ নিয়ে মালদা থেকে যাচ্ছি শিলিগুড়ি, বা শিলিগুড়ি থেকে যাচ্ছি মেদিনীপুর, মেদিনীপুর থেকে যাচ্ছি দিনাজপুর, ধরে নাও, সেটাকে আমরা বলবো যে নিশ্চয়ই আমরা কোনো একটা পরিবহন মাধ্যমে কিন্তু সেটা আমরা যাচ্ছি, হয় জলপথে যাচ্ছি, সড়ক পথে যাচ্ছি, হয় রেলপথে যাচ্ছি, এগুলো হলো কিন্তু পরিবহন। কিন্তু প্রশ্ন আসছে যে যোগাযোগ ব্যবস্থা, আচ্ছা যোগাযোগ ব্যবস্থাটা কি? দেখো, যোগাযোগ ব্যবস্থা এমনই একটা মাধ্যম যে পরিবহন ব্যবস্থায় যেমন আমরা স্থানান্তরিত হই না, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কোনো কাজ সম্পাদন করি, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা এমনই একটা মাধ্যম যেখানে এক জায়গায় স্থির থেকে কিন্তু আমরা খুব দ্রুততার সাথে এক কথায় খুব কম খরচায় এবং অতি দ্রুত কোনো কাজ সম্পন্ন করতে পারি। যেমন ধরে নাও একটা টেক্সট করছি, একজন দিল্লিতে একজন আছে, আমি পশ্চিমবঙ্গ থেকে একটা টেক্সট করছি, সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড মধ্যে কিন্তু চলে যায়। তাহলে কিসের মাধ্যমে গেল? SMS। তাহলে SMS কিন্তু একটা যোগাযোগ মাধ্যম, বুঝতে পারলা? বিভিন্ন জিনিস কিন্তু যোগাযোগের সাথে জড়িত। যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট একটা যোগাযোগ মাধ্যম। আর কি কি? ডাক ব্যবস্থা, যেটা আমরা ঘরে বসে বিভিন্ন ব্যাপারে নোটিশ পেয়ে থাকি, চিঠি পেয়ে থাকি, তাই তো? এটা হলো ডাক ব্যবস্থা। ইন্টারনেট, ইমেল সবচেয়ে এক কথায় সবচেয়ে কম খরচা হয় কিন্তু ইমেল পাঠাতে। যে কোনো দেখবা মেইল যদি একজন থেকে অপরজনে পাঠায়, সবচেয়ে কম খরচা, বুঝতে পারলা? এই মেইল সিস্টেম। তাছাড়াও আসছে সেলফোন। এই যে সেলফোন, এই সেলফোনের সাহায্যে কি আমরা আরবের মতো কান্ট্রি বা ইউএসের মতো কান্ট্রিতে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি সেলফোনের মাধ্যমে, তাই না? তো এটা একটা গুরুত্ব কিন্তু সেলফোনের আছে। তো এগুলো কিন্তু তোমার যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জড়িত, এক কথায় যোগাযোগ ব্যবস্থার এগুলো হলো মাধ্যম। দেখো এবার সুবিধা কি কি, মাধ্যমগুলো কি কি কাজ করে। দেখো, ডাক মাধ্যম, ডাক নিশ্চয়ই জানো তোমার, পোস্ট অফিস। দেখো, আমরা জমির ব্যাপার থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু আমরা এই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু সমাধান পেয়ে থাকি। কীভাবে? যদি কারোর তৎক্ষণাৎ রেজিস্ট্রি প্রয়োজন বা কোনো সমস্যা হলো, স্পিড পোস্ট করতে পারে। স্পিড পোস্ট কার মাধ্যমে হয়? ডাক ব্যবস্থার মাধ্যমে। এক জায়গায় স্থির রেখে আমরা শুধুমাত্র জিনিসটাকে খুব দ্রুততার সাথে কিন্তু পাঠাতে পারি। তাছাড়া কি, যে কোনো নোটিশ, দেখা হলো তোমাকে জমির ব্যাপারে তোমাকে সরকার নোটিশ দিচ্ছে, খুব কম সময়ের মধ্যে তোমার কাছে এসে পৌঁছাবে এবং সেই নোটিশ অনুযায়ী তুমি কাজ করতে পারবে। এগুলো হলো সুবিধা অ্যাকচুয়াল। এগুলো হলো কিন্তু একটা যোগাযোগের মাধ্যম। যোগাযোগের মাধ্যম হলো এটাই যে স্থান পরিবর্তন না করে প্রয়োজন মতো কাজটা সম্পন্ন হওয়া, বুঝতে পারলা? সেটা হলো কিন্তু যোগাযোগের মাধ্যম, যেমন ডাক ব্যবস্থা একটা। তারপর হচ্ছে দেখো ইন্টারনেট। ইন্টারনেট এমনই একটি মাধ্যম যেটা পুরো সারা বিশ্বব্যাপী কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যায়, বিভিন্ন বিশ্ব জুড়ে কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যায় এই ইন্টারনেট ব্যবস্থা। কেন বলো তো? দেখো, এই ইন্টারনেট আমরা বিভিন্ন দেশের যাবতীয়, ইউএসএ থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের যে বিভিন্ন যাবতীয় ব্যাপার জানতে পারছি কার মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। নিশ্চয় এই দেশগুলি ভারতের সাথে ইন্টারনেটের ব্যবস্থার মাধ্যমে জড়িত, এই জন্য খুব কম সহজে সে সমস্ত দেশ সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি, বুঝতে পারলাম? তো এই হলো কিন্তু যোগাযোগের মাধ্যম অ্যাকচুয়াল। খুব কম সময়ের মধ্যে খুব কম খরচে যখন আমরা কোনো একটা বিষয়ে তথ্য পেয়ে থাকি, তখন সেটা কিন্তু আমরা বলে থাকবো যোগাযোগ মাধ্যম। তো ইন্টারনেটটা এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগই দেশ কিন্তু ইন্টারনেটের মাধ্যমে জড়িত। আজ দেখো, পশ্চিমবাংলার কোথায় কি চাষ হচ্ছে, কোথায় কি আছে, ম্যাপ আছে না আছে, সমস্ত কিছু কিন্তু নানা রকম দেশ, যেমন উত্তর কোরিয়া জানে, আমরাও যেমন উত্তর কোরিয়া কী আছে না আছে জানি। কিসের মাধ্যমে জানি? ম্যাপের মাধ্যমে। তো ম্যাপ কিসের সাথে জড়িত? ইন্টারনেটের সাথে জড়িত। তাহলে দেখো, আমরা কোনো দেশ সম্পর্কে তখনই জানতে পারবো যখন ওই দেশটা পুরোপুরি কার সাথে জড়িত হবে? ইন্টারনেটের সাথে জড়িত হবে, বুঝতে পারলা কথাটা? তাহলে এই হলো কিন্তু তোমার ইন্টারনেট ব্যবস্থা, যেটা কিন্তু সারা দেশব্যাপী জড়িত। বিভিন্ন ব্যাপার, বিভিন্ন ঐতিহাসিক তথ্য, কোনো বিষয়ে জানতে গেলে আমাদের কিন্তু ইন্টারনেটের সুবিধা দরকার। যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত এই ইন্টারনেটের মাধ্যমে যে খুব কম সময়ের মধ্যেই সেই দেশের যাবতীয় ব্যাপার পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমরা জানতে পারি, বুঝতে পারলাম? তো এই হলো কিন্তু ইন্টারনেট। তারপর দেখো, চলে আসছি ইমেইল।
ইমেল মানে বুঝছো, ইমেল মানে দেখো ধরে নাও, দেখবা তোমরা যখন কোনো পরীক্ষা দিতে যাও বা কোনো সরকারি পরীক্ষা দিচ্ছ বা কোনো কম্পিটিটিভ স্টাডিজের জন্য বা কোনো নেট সেটের পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে কী হয় দেখবা পরীক্ষার আগে কিন্তু একটা মেসেজ আসে। তো এই যে মেসেজ, বিশেষ করে SMS, বুঝতে পারলাম, এই SMS কিন্তু অনেক সময় ইমেলের মাধ্যমে আসে। ইমেলে কিন্তু যে নোটিশটা পাঠানো হয় সেটা কিন্তু খুব কম খরচার, এক কথায় সেরকম কিন্তু খরচ হয় না, খুবই কম, রেয়ার, খুব কম। একটা মেসেজ পাঠাতেও কিন্তু, যেমন ধরে নাও যদি মেসেজ কথায় মেসেজের প্যাক না মারা থাকে, তাহলে একটা আমরা যেন এক মোবাইল থেকে অপর মোবাইলে মেসেজ করি, তাহলে 1 টাকা করে কেটে নেয় স্বাভাবিকভাবে, তাই না? কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ইমেলের ক্ষেত্রে কিন্তু খুবই কম কাটে, এত কম কাটে যে বলার শেষ নেই, বুঝতে পারলাম, খুব কম খরচে কিন্তু বেশি লাভ। তো এই হলো কিন্তু তোমার ইমেল সিস্টেম। এবার আসছে সেলফোন, সবচাইতে ভালো একটা জিনিস এবং সবচাইতে খারাপ একটা জিনিস। এই সেলফোনের সাথেই কিন্তু জড়িত আছে পূর্ব দেশের উন্নতি, আবার অবনতিও কিন্তু সেলফোনের সাথে জড়িত। কারণ এই সেলফোন আবিষ্কারের পর থেকে কিন্তু মানুষ ব্রেনটাকে কম খারাপ কাজে লাগাচ্ছে, এটা কিন্তু বেশি ব্যবহার করছে। তো এই সেলফোন এমনই একটা মাধ্যম, খুব কম সময়ের মধ্যে যে কোনো খবর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বা অন্য জায়গা থেকে যে কোনো খবর শোনার জন্য কিন্তু তোমার এই সেলফোন ব্যবহৃত হয়। সেলফোন ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগই দেখবা দেশ যে আজকে উন্নতির পথে আছে, দেখবা হঠাৎ করে তুমি জানতে পারলে যে আজকে ব্রিটেন আক্রমণ হবে বা পশ্চিমবঙ্গের এই জেলায় আজকে আক্রমণ হবে, তুমি জেনে গেলা, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু সেলফোনের সাহায্যে কয়েক সেকেন্ডের মাথায় কিন্তু তুমি তাকে খবরটা জানিয়ে তাকে সেই অবস্থা থেকে মোকাবিলা করতে কিন্তু সাহায্য করতে পারো, বুঝতে পারলো? সেলফোনের আলাদা একটা গুরুত্ব আছে। সেলফোন এমনই একটা মাধ্যম যার ফলে কিন্তু তোমার দেশের উন্নতির পাশাপাশি কিন্তু উন্নত একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে এবং দেশের উন্নতিও কিন্তু ঘটে থাকে, বুঝতে পারলাম? তবে সেক্ষেত্রে সেলফোন ব্যবহারের সুফলও আছে, কুফলও আছে, তবে সুফলটাই অবলম্বন করা উচিত, বুঝতে পারলাম? এই হলো কিন্তু তোমার যোগাযোগ ব্যবস্থার মাধ্যম। প্রথমে কি কি জানলাম? ডাকের মাধ্যমে যোগাযোগ, ইন্টারনেট ব্যবস্থা, ইমেইল আর সেলফোন, এগুলো হলো কিন্তু যোগাযোগ মাধ্যম। এখানে যদি পরিবহন ব্যবস্থা বলতাম, আমি একটু আগে বললাম পরিবহন ব্যবস্থা হলো এটা, যখন যার সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাব বা কোনো সম্পদ এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবো। তুমি সঙ্গে নিয়ে দেখা হলো ঝুড়ি ভর্তি আম নিয়ে তুমি একটা জায়গায় যাচ্ছ, তুমি মেদিনীপুর জেলায় যাচ্ছ, সেক্ষেত্রে এটা হলো তোমার পরিবহন মাধ্যম। পরিবহন মাধ্যম কি হতে পারে? হতে পারে তোমার স্থলপথ, হতে পারে জলপথ, হতে পারে রেলপথ, হতে পারে বিভিন্ন পথ কিন্তু হয়ে থাকে, বুঝতে পারলাম? এই হলো কিন্তু ব্যাপার। তো পরিবহন ব্যবস্থা আর যোগাযোগ ব্যবস্থার মধ্যে কিন্তু এটাই পার্থক্য। পরিবহন ব্যবস্থায় আমরা স্থান পরিবর্তন করে কোনো কাজ সম্পন্ন করি, আর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কি আমরা খুব কম খরচে খুব সহজে কিন্তু একটা তথ্য অপর জায়গায় পৌঁছাতে পারি এবং অপর তথ্য নিজের জায়গায় আনতে পারি, বুঝতে পারলাম? এটাই হলো কিন্তু যোগাযোগ ব্যবস্থার সুবিধা। এবার আসছে অন্যান্য পরিবহন ব্যবস্থার মাধ্যমগুলো কী কী। তাহলে এটা আমরা জানলাম যোগাযোগ ব্যবস্থার মাধ্যম। এবার আমরা জানো পরিবহন ব্যবস্থার মাধ্যম। আমরা জানি 3 রকম পরিবহন ব্যবস্থা হয়, স্থলপথ, জলপথ আর আকাশপথ, তাই তো? স্বাভাবিকভাবে 3টা, আরও আছে অনেকে, ওটি লিখেছি জাস্ট অন্যান্যগুলো। দেখো রজ্জুপথ আর পাইপলাইন, পাতাল রেল, 3 রকম কিন্তু অন্যান্য পরিবহন ব্যবস্থার মধ্যে পড়ে। দেখো রজ্জুপথ কোনটা? দেখবা পাহাড়ি অঞ্চলে দেখবা ধাপ কেটে কেটে কিন্তু তোমার রাস্তা বানানো থাকে। কাঁচা রাস্তা হলেও কিন্তু একটা পথ থাকে যার মাধ্যমে কিন্তু আমরা উঠতে পারি। বা এমন আছে দেখবা হঠাৎ করে পাহাড়ি অঞ্চলে কোনো একটা তেলের খনির খোঁজ পাওয়া গেল, সেক্ষেত্রে কি তোমার একটা আশঙ্কা থাকছে, কী করে যাব পাহাড়ি অঞ্চল, কী করে যেতে হবে, এদিকে প্লেনও ল্যান্ড করাতে পারবে না, কীভাবে যাওয়া সম্ভব? তো সেক্ষেত্রে কিন্তু রজ্জুপথকে অবলম্বন করে কিন্তু খুব সহজে সেই খনির তেলটাকে উত্তোলন করা সম্ভব। তো রজ্জুপথের একটা যথেষ্ট গুরুত্ব আছে। রজ্জুপথ কিন্তু পাহাড়ি পথকে বলে থাকি আমরা, বুঝতে পারলাম? রজ্জুপথ কাকে বলে থাকি? পাহাড়ি পথকে কিন্তু বলে থাকি। ধাপ কেটে হালকা করে রাস্তা যেটা তৈরি করা হয়, যা মানুষকে ওপরে উঠতে সাহায্য করে, এক কথায় পাহাড়ের ওপরে উঠতে সাহায্য করে, নিচে নামতেও সাহায্য করে। এটা হলো কিন্তু রজ্জুপথ, যেটা মানুষের বিনোদনের মাধ্যম হয়ে থাকে, বুঝতে পারলাম? রজ্জুপথের সাহায্যে কিন্তু মানুষ অনেকেই দেখো ভ্রমণ করে থাকে পাহাড়ি অঞ্চল। কেন? কারণ রজ্জুপথ দিয়ে বেঁকে যখন উপরে উঠবে খুব ভালো লাগবে, এনজয়ফুল যেটা, এই জন্য কিন্তু রজ্জুপথের ব্যবস্থা যথেষ্ট অন্যতম একটা পরিবহন ব্যবস্থা। তারপর দেখো পাইপলাইন। অ্যাকচুয়াল পাইপলাইনটা কি বলো তো? আগে বলো পাইপলাইন মানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা জিনিস পাইপের মাধ্যমে, নলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। যেমন পাইপলাইনের সাথে দুটো সাধারণত সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে, একটা হলো তেল, আর একটা হলো সেটা হলো জল, প্রয়োজনীয় জল। দেখো আমরা আমাদের শহরের আশেপাশে পিএইচির একটা জল পাওয়া যায়, বুঝতে পারলাম? যে নলের মাধ্যমে ঠিক সময় মতো সকালে হয়তো 7টার দিকে এলো, আবার দুপুরে 2টোর দিকে আসছে, আবার হয়তো সন্ধ্যার সময় আসছে, একটা টাইম মাফিক কিন্তু জল ছাড়া হয়। সেটা হলো কিন্তু পাইপলাইন সিস্টেম। এই পাইপলাইন সিস্টেমে কী হবে বলতো? খরচ খুবই কম
এবং অপরিশোধিত খনিজ তেলও কিন্তু দূর জায়গা থেকে কিন্তু নিজের দেশে বা নিজের ঠিকানায় কিন্তু আনা সম্ভব হয়। কার মাধ্যমে? এই পাইপলাইনের মাধ্যমে। পাইপলাইন খুবই সহজসাধ্য একটা মাধ্যম, খরচাও খুবই কম এবং জীবনহানির আশঙ্কাও খুব কম থাকে, দূষণের মাত্রাও কিন্তু কম থাকে। কারণ পাইপলাইন মাটির নিচেও থাকে তো নাকি, খুব কম খরচায় কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় খনিজ তেলটা, অপরিশোধিত খনিজ তেল পাঠানো হয়। আবার সেখান থেকে তাহলে শিল্প থেকে তুমি পরিশোধিত খনিজ তেল অন্য একটা জায়গায় পাঠাবে, আবার পাইপলাইনের মাধ্যমে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে কি একটা বড় ধরনের একটা বাজেট কমে গেল না? পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে যে খরচাটা পড়তো সেটা কিন্তু কমে না, কেন? সেটা কমে যায় কেন? কারণ সেটা পাইপলাইনের মাধ্যমে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব হয়েছে। বুঝতে পারলাম? তো এই হলো কিন্তু পাইপলাইন সিস্টেম। এবার আছে পাতাল রেল। আচ্ছা বলো তো, পাতাল রেল প্রথম কোথায় চালু হয়েছিল? পাতাল রেল প্রথম কোথায় চালু হয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, খুব ইন্টারেস্টিং। দেখো, পাতাল রেল চালু হয়েছিল কিন্তু প্রথম কলকাতায়। এখন বর্তমানে কলকাতা, বোম্বে, চেন্নাই, হ্যাঁ, দিল্লি, অনেক জায়গায় কিন্তু পাতাল রেল আছে। পাতাল রেল হলো এমন একটা মাধ্যম, দেখবা গ্যাঞ্জাম যেগুলো জায়গায় বেশিরভাগ ঘিঞ্জি পরিবেশ, সেগুলো জায়গায় কিন্তু বেশিরভাগই পাতাল রেল দেখা যায়। কারণ খুব এই পাতাল রেল ফলে কি নিরিবিলিতে এক জায়গা থেকে কোনো জায়গায় যাওয়া যায়, কোনো রকম জ্যাম থাকে না, তাই তো, কোনো রকম বাধা থাকে না। তো পাতাল রেলের কিন্তু একটা সুবিধা আছে, পাতাল রেলে কিন্তু খুব কম লোকই চলাচল করে। হ্যাঁ, তো এই হলো কিন্তু পাতাল রেল, তিনটে পরিবহন ব্যবস্থার মাধ্যমে। একটা হলো রজ্জুপথ, পাইপলাইন আর পাতাল রেল, তিনটে গেল জিনিস। তাহলে এই চ্যাপ্টার কিন্তু এখান থেকেই সমাপ্ত, যোগাযোগ ব্যবস্থার মাধ্যম। যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলো কী কী আর অন্যান্য পরিবহন ব্যবস্থার মাধ্যমগুলো কী কী, এইটুকু করলে কিন্তু যথেষ্ট। এর বাইরে কোনো কোশ্চেন পড়েও না আর আগামী প্রজন্মে পড়বে না। এবার তোমরা যেটা করতে পারো স্বাভাবিকভাবে, তোমাদের কোশ্চেন কীরকম থাকে সাধারণত, যে পাইপলাইনের সুবিধা অসুবিধা লেখো। পাইপলাইনের যে সুবিধা আছে, আমরা দেখতে পেলাম যে পাইপলাইনের সাহায্যে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় খনিজ তেল বা জল সরবরাহ করা সম্ভব। অসুবিধা কী কী আছে এগুলো জিনিস পড়ে সাধারণত। রেলপথের সুবিধা কী, রেলপথের গুরুত্ব কী, রেলপথের সাহায্যে আমরা কী করতে পারি, এগুলো জিনিসই জাস্ট পড়ে। রেলপথ কী অ্যাকচুয়াল বলতো? রেলপথ এমন একটা মাধ্যম দেখবা, খুব কম খরচায় যে কোনো জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবা। হ্যাঁ, এটা সুবিধা একটা। আর কি, প্রয়োজন মতো তোমার জিনিসপত্র রাখার আলাদা গুদাম থাকে, যেমন যেগুলো মালবাহী ট্রেনগুলো থাকে না, বেশিরভাগ এগুলো তো জিনিসপত্রে ভর্তি থাকে। এটা একটা সুবিধা আছে খুব কম খরচায়। যেমন দেখবো, আমরা যদি কোনো সড়ক পথ অবলম্বন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে সেটা কিন্তু যথেষ্ট ব্যয়বহুল। কিন্তু আমরা রেলপথের মাধ্যমে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো দ্রব্য বা কোনো সম্পদ যদি নিয়ে যায়, তাহলে কিন্তু খরচ কম হয়। এরকম কোশ্চেন পড়ে। পাতাল রেলের সুবিধা কি? অবশ্যই সুবিধা আছে। সুবিধাটা হলো এটা যে গ্যাঞ্জাম যেগুলো পরিবেশ বা ঘিঞ্জি পরিবেশ যে সমস্ত অঞ্চলে, সে সমস্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা যদি তুমি সড়ক পথে করো, তাহলে কিন্তু সময় সাপেক্ষ, যথেষ্ট সময় লাগে। কিন্তু যেহেতু পাতাল রেলকে অবলম্বন করা হচ্ছে, সেক্ষেত্রে সহজেই তোমার পুরোপুরি ঘিঞ্জি পরিবেশ কাটিয়ে কিন্তু সহজেই সঠিক সময়ের মধ্যে কিন্তু মালটা পরিবহন বা সঠিক সময়ে যাত্রা সম্পন্ন করা কিন্তু সম্ভব হয়। বুঝতে পারলে? এগুলো কিন্তু সুবিধা। তো সুবিধা অসুবিধাগুলোই পড়ে যাবা, আর পরিবহন ব্যবস্থার গুরুত্ব পড়ে যাবে, খুব ইম্পর্টেন্ট একটা নোটস, আর এই দুটো করে যাবে, বাস তবেই হয়ে যাবে। আর শর্ট কোশ্চেনের জন্য তোমার রিডিং পড়বা, প্রতিটা জিনিস রিডিং পড়ার চেষ্টা করো। এর পরবর্তী ক্লাসে আমি পুরো শিল্প থেকে বোধহয় ছুটে গেছিলো শর্টটা, শিল্প, পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এর পরের দিন পুরো শর্ট কমপ্লিট করিয়ে তারপর তোমাদের এই চ্যাপ্টারটা সমাপ্ত করো। বুঝতে পারলা? এর মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এগিয়ে যাও পড়াশোনার পথে। হ্যাঁ, এ বলে আশা রাখছি সবার কাছে, যাতে সবাই ভালো রেজাল্ট করো আর ক্লাসগুলো খুঁটিয়ে দেখো সমস্ত কিছু। তবে কিন্তু জীবনে কিছু করতে পারো। তুমি তোমার ভবিষ্যৎ তুমি চেঞ্জ করতে পারো, তাছাড়া কেউ কিন্তু পারবে না। যতই বলে দিই আমি তোমাকে যতই মোটিভেট করি, তোমার নিজের মন থেকে যদি তুমি কোনো কিছু না মনে করো, তাহলে কিন্তু কিছু হবে না। অতএব নিজের মনটাকে স্থির করো এবং পড়াশোনায় ফোকাস করো, তবে দেখবা অনেক কিছু হয়ে গেছে। বুঝতে পারলা? অতএব ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ওকে।